মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আজকের লাইভ ক্লাসটা খুবই স্পেশাল, বিকজ আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিক থেকে একটা সিকিউ প্রশ্ন আসতে পারে। সো আমি লিখে দিচ্ছি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 খুবই ইম্পর্টেন্ট, সবাই ভালো করে খেয়াল করব। কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, আরহেনিয়াস সমীকরণ। আরহেনিয়াস সমীকরণ থেকে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, প্লাস কেপি কেসি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। সো বুঝতে পারছো আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। আমি একটা কথাই বলতে চাই, আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ 1 সিকিউ পরীক্ষায় মাস্ট কমন থাকবে। আজকের যা পড়াবো এখান থেকে একটা সিকিউ তোমার পরীক্ষায় মাস্ট আসবে। সো 1 সিকিউ মাস্ট কমন ইন ইউর এক্সাম। সো তোমার পরীক্ষায় আজকের টপিক থেকে একটা সিকিউ আসবে। তুমি কি মাত্র 40 মিনিটে একটা সিকিউ কমন পেতে চাও না? তুমি কি তোমার কেমিস্ট্রিতে 10টা মার্ক কমন করতে চাও না? একটা মাত্র সিকিউ কমন হয়ে যাবে মাত্র 40 মিনিটে, মাত্র 40 মিনিটে। সো দেখো, এটার জন্য আজকের লাইভ ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, যা যা পড়াবো সবকিছু লিখতে হবে। একই সাথে তোমার ফ্রেন্ডরা যেন একটা সিকিউ নিশ্চিত করতে পারে, সেজন্য আজকের লাইভ ক্লাসে ইনভাইট করো, সবাইকে ইনভাইট করো, মেনশন করতে থাকো। আজকে লাইভ ক্লাসে মেনশন করে দাও সবাই। ওকে ভাই, আজকে কি কি পড়াবেন? আজকে প্রথমেই শুরু করব আরহেনিয়াস সমীকরণের ব্যাপারটা। সো আরহেনিয়াস সমীকরণ খুবই বিদঘুটে হয়ে গিয়েছে। ওকে, সো আরহেনিয়াস সমীকরণটা দেখো সবাই ভালো করে। আরহেনিয়াস সমীকরণ পড়াবো, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আরহেনিয়াস সমীকরণ। সো আরহেনিয়াস সমীকরণ থেকে কি পড়াবেন? আরহেনিয়াস সমীকরণ থেকে প্রথমেই পড়াবো ফ্যাক্টরগুলো। আরহেনিয়াস সমীকরণের যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো পড়াবো। আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর, সো আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টরগুলো তোমাদের আজকে পড়াবো। ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর আছে আরহেনিয়াস সমীকরণে ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, এই একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে স্টেরিক বিন্যাস, এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে সংঘর্ষ হার বা কলিশন রেট, সংঘর্ষ হার, এটা আরেকটা ফ্যাক্টর। সক্রিয়ণ শক্তিকে ই দিয়ে প্রকাশ করে থাকি, স্টেরিক ফ্যাক্টরকে পি দিয়ে প্রকাশ করে থাকি, সংঘর্ষ হারকে জেড দিয়ে প্রকাশ করে থাকি। সো এই টপিকগুলো আমার আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর। সো আজকের ক্লাসে তোমাদেরকে আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টরগুলো পড়াবো। তারপর আরহেনিয়াস সমীকরণের ম্যাথ করাবো। ফ্যাক্টর করানোর পর পরীক্ষা আসার মতো ম্যাথ করাবো। তারপর আমরা বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করব, ভরক্রিয়া সূত্র নিয়ে আলোচনা করব। ভরক্রিয়া সূত্র ও বিক্রিয়া হার। বিক্রিয়া হারের মধ্যেই আমার যেটা ইনক্লুডেড সেটা হচ্ছে কেপি এবং কেপি। ওকে, সো আজকের লাইভ ক্লাসে তুমি সক্রিয়ণ শক্তি সম্পর্কে জানতে পারবে। আজকের লাইভ ক্লাসে তুমি স্টেরিক বিন্যাস এবং সংঘর্ষ হার সম্পর্কে জানতে পারবে। এবং এই তিনটা ফ্যাক্টর যখন তুমি জানতে পারবে তখন তুমি আরহেনিয়াস সমীকরণ সম্পর্কে জানতে পারবে, আরহেনিয়াস সমীকরণ দিয়ে ম্যাথ করতে পারবে। তারপর আমরা ভরক্রিয়া সূত্র এবং বিক্রিয়ার হার পড়াবো, সেখান থেকে আমরা কেসি এবং কেপি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। সো আজকের লাইভ ক্লাসের এই টপিকগুলো যদি কেউ ভালো মতো বুঝে নাও তাহলে সে একটা সিকিউ পরীক্ষায় মাস্ট অ্যান্সার করতে পারবে। সো আজকের লাইভ ক্লাসটা আসলে স্পেশাল লাইভ ক্লাস, স্পেশাল কেমিস্ট্রি। তোমাদেরকে বলে রাখি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, বিকজ অনেক ফ্রেন্ড নোটিফিকেশন পায় না, অনেক ফ্রেন্ড আছে যারা আমাদের গ্রুপে অ্যাক্টিভ না, তাদের কাছে পৌঁছায় না। তোমরা মেনশন করে দিলে নোটিফিকেশন চলে যাবে, ক্লাসে চলে আসতে পারবে। ডেফিনেটলি এই ক্লাসগুলো 21 ব্যাচের 22 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই উপকারী। মাত্র 40 মিনিটে একটা সিকিউ কমন, এর চেয়ে আর উপকার কি হতে পারে? তোমাকে 40 মিনিটে একটা খাওয়াই দিচ্ছি, একটা খাওয়ানো হয়ে যাচ্ছে, এর চেয়ে আর কি হতে পারে? সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করতে থাকো। ওকে, আমরা শুরু করে দিব লাইভ ক্লাসটা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা শুরু করে দিই তাহলে। আশা করি আমরা শুরু করতে পারবো, সবকিছু ঠিকঠাক আছে। ওকে ভাইয়া, নাইস। আচ্ছা, তো
তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এখন অনেক আছে যারা জানে না ক্লাস শুরু হয়েছে। তোমরা তোমাদের ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ডকে, যত ফ্রেন্ড আছে তোমাদের ফ্রেন্ড লিস্টের সবাইকে একটু মেনশন করতে থাকবে। তোমাদের ফ্রেন্ড লিস্টের যত ফ্রেন্ড আছে আই এগেইন রিপিট, যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করো, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা। সো তোমাদের ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ডকে মেনশন করতে থাকো। আজকে লাইভ ক্লাসে, জাক্কাস লাইভ ক্লাসে আজকে আমরা কি পড়বো? আরহেনিয়াস সমীকরণ পড়বো, কেসি পড়বো, কেপি পড়বো। শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভ ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করব এবং একটা সৃজনশীল প্রশ্ন এনশিওর করবো ইনশাল্লাহ। সো কি পড়াচ্ছি? আরহেনিয়াস সমীকরণ, কেসি এবং কেপি। তো আমাদের কি দেখবো? আমরা প্রথমত দেখবো আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর দেখবো। বলো সবাই, কি দেখবো? আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর দেখবো। কি দেখবো? আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর দেখবো। আজকের লাইভ ক্লাসে কি দেখবো? আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর দেখবো। আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর কয়টি? 3টি। আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর কয়টি? 3টি। আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর কয়টি? 3টি। কি কি? সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি, স্টেরিক বিন্যাস বা স্টেরিক, এটাকে আমরা বলি স্টেরিক কম্বিনেশন। সো স্টেরিক কম্বিনেশন যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি। বিন্যাস মানে পারমুটেশন থেকে পি এসেছে। এরপর সংঘর্ষ হার, রেট অফ কলিশনকে আমরা জেড দিয়ে প্রকাশ করে থাকি। সো আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর হচ্ছে 3টা: সক্রিয়ণ শক্তি, স্টেরিক বিন্যাস, সংঘর্ষ হার। আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে যাদের উপর আরহেনিয়াস সমীকরণটা নির্ভর করবে। আরহেনিয়াস সমীকরণটা যাদের উপর নির্ভর করবে তাদেরকে ফ্যাক্টর বলা হয়। আরহেনিয়াস সমীকরণটা 3 জনের উপর নির্ভর করে। একজন হচ্ছে সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করে। আরহেনিয়াস সমীকরণটা স্টেরিক বিন্যাসের উপর নির্ভর করে। আরহেনিয়াস সমীকরণটা সংঘর্ষ হারের উপর নির্ভর করে। কাজেই আরহেনিয়াস সমীকরণ বুঝতে হলে 3টা ফ্যাক্টর যাদের উপর সে নির্ভর করে তাদেরকে বুঝতে হবে: সক্রিয়ণ শক্তি, স্টেরিক বিন্যাস, সংঘর্ষ হার। সক্রিয়ণ শক্তি, স্টেরিক বিন্যাস, সংঘর্ষ হার। সক্রিয়ণ শক্তি, স্টেরিক বিন্যাস, সংঘর্ষ হার। এই 3টা ফ্যাক্টর ভালো করে শিখবো আমরা। শিখার পর আরহেনিয়াস সমীকরণটা লিখবো। লিখার পর প্রমাণ করব। প্রমাণ করার পর আরহেনিয়াস সমীকরণ দিয়ে ম্যাথ করব। আরহেনিয়াস সমীকরণ থেকে তোমার পরীক্ষায় মাস্ট একটা একটা প্রশ্ন থাকবে। কাজে আরহেনিয়াস সমীকরণটা ভালো করে বুঝতে হবে। তারপর আসো ভরক্রিয়া সূত্র ও বিক্রিয়া হার, যেটা কেসি এবং কেপি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কেসি এবং কেপি থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করব আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর দিয়ে। ফ্যাক্টরের পর আমরা ম্যাথ করব, তারপর কেসি কেপিতে আসবো। ওকে, ঠিক আছে। তাহলে বিসমিল্লাহ করি আমরা। তোমরা সবাই নোট করে নিবে যা যা পড়াচ্ছি, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবে। ওকে, আমরা শুরু করতে পারি। তোমরা সবাই চলে এসেছো? ওকে, সো দেখো সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলবে ক্লাসগুলো করার জন্য। লাইভ ক্লাসটা লাইভে করতে হয়। লাইভ ক্লাসটা লাইভে করলেই বরকত বেশি। আমাদেরকে বরকত দরকার, রহমত দরকার, নিয়ামত দরকার। লাইভ ক্লাসটা লাইভে করলে বরকত বেশি, নিয়ামত বেশি। ঠিক আছে? ওকে, দেখো তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখব আরহেনিয়াস সমীকরণের ফ্যাক্টর। আমি উপরে হেডিংসটা দিয়ে দিচ্ছি, তোমরাও হেডিংসটা দিয়ে দাও। হেডিংসটা হচ্ছে আরহেনিয়াস, এটা একটা বিজ্ঞানীর নাম। সমীকরণের ফ্যাক্টরের মধ্যে 1 নাম্বার যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি নিয়ে একটু কথা বলবো। সক্রিয়ণ শক্তি এই ব্যাপারটা কি? তাহলে ফার্স্ট অফ অল আসো, সক্রিয়ণ শক্তি এই ব্যাপারটা কি? 2টা ভাগে ভাগ করে ফেলবো আমাদের পেজকে। পেজের একটা অংশে দেখাবো জিএফ বা গ্রাফিক্যাল ফিলিংস, আর পেজের আরেকটা অংশে দেখাবো বিএফ বা বাংলা ফিলিংস। সো এখানে বাংলায় কথাবার্তাগুলো লিখবো আর এখানে গ্রাফ দিয়ে সেটাকে বুঝিয়ে দিব। এখানে বাংলায় কথাবার্তা লিখে বাংলা ফিলিংস দিব আর এখানে গ্রাফ দিয়ে সেটাকে তোমাকে ফিল করাবো। দ্যাট ইজ ওয়াই দ্য গ্রুপ ইজ নেম বাই ফিল সায়েন্স। এই গ্রুপের নাম ফিল সায়েন্স। ইংলিশ আমি ভালো পাই না, হয়েছে কিনাও জানি না। ফিল সায়েন্সের একটাই কাজ, তোমাকে বিএফ এবং জিএফ খুঁজে বের করে দেওয়া। ফিল সায়েন্সে এসে তুমি আর কিছু পাও না পাও, তুমি বাংলায় কথাগুলোকে ফিল করতে পারবে এবং গ্রাফ দিয়ে সেটাকে ফিল করতে পারবে। বিএফ এবং জিএফ খুঁজে দেওয়াই ফিল সায়েন্সের কাজ। ওকে, আসো সক্রিয়ণ শক্তি ব্যাপারটা একটু বুঝি। দেখো একটা বিক্রিয়া হয় কাদের মধ্যে? বিক্রিয়ক অণুর মধ্যে। মনে করো এ বি আছে, এটা সি এর সাথে বিক্রিয়া করে মনে করো কি উৎপন্ন করবে? মনে করো এ সি উৎপন্ন করবে এবং বি মনে করো কোনো কারণে আলাদা হয়ে যাবে। এই হচ্ছে একটা বিক্রিয়া, এই হচ্ছে একটা রিঅ্যাকশন, এই হচ্ছে একটা বিক্রিয়া। আচ্ছা, তাহলে এ বি সি এর সাথে বিক্রিয়া করে এ সি হলো এবং কি হলো? বি আলাদা হয়ে গেল। ঠিক আছে, সো এই যে একটা বিক্রিয়া যে হলো, এখানে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ।
আচ্ছা, আমি নাম লিখলাম, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক, সো এটা হচ্ছে বিক্রিয়ক। ওকে, আচ্ছা, এখন বিক্রিয়ক অণুর কাছে একটা শক্তি থাকে, তাহলে আমি কথাটাকে লিখলাম বিক্রিয়ক অণুর কাছে কিছু শক্তি থাকে যাকে ই আর বলা হয়। তাহলে ই আর কি? ই আর হচ্ছে বিক্রিয়ক অণুর শক্তি, আর মানে রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট, আর মানে কি রে? আর মানে রহমান না, আর মানে রহিম না, রহিমা না, আর মানে রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়ক। ই মানে এনার্জি, বিক্রিয়ক অণুর শক্তি। তাহলে বিক্রিয়ক অণুর কাছে, কার কাছে? বিক্রিয়ক অণুর কাছে, কার কাছে? বিক্রিয়ক অণুর কাছে কিছু শক্তি থাকে যাকে ই আর বলা হয়। আচ্ছা, কিন্তু লেকিন লেকিন কিন্তু এই ই আর দিয়ে বিক্রিয়া হয় না। তাহলে ইয়ার দিয়ে বিক্রিয়া হচ্ছে না, বিক্রিয়ক অণুর কাছে ইয়ার শক্তি আছে, বিক্রিয়ক অণুর শক্তি হচ্ছে ইয়ার, কিন্তু এই ইয়ার দিয়ে বিক্রিয়া হয় না। তাহলে বিক্রিয়া করার জন্য, ভালো করে খেয়াল করো সবাই, এভরিথিং ইজ ওকে, নাইস। তাহলে বিক্রিয়া করার জন্য, বিক্রিয়া হওয়ার জন্য একটা ম্যাক্সিমাম শক্তি দরকার। কি বললাম? বিক্রিয়ক অণুর কাছে ইয়ার আছে, ইয়ার একটা শক্তি আছে। মনে করো বিক্রিয়ক অণুর কাছে, মনে করো বিক্রিয়ক অণুর কাছে 500 জুল শক্তি আছে। গ্রাফিক্যাল ফিলিংস, জিএফ দিচ্ছি, সবাই দেখো জিএফ দেখো, সবাই জিএফ দেখো, জিএফ দেখো, জিএফ দিচ্ছি। মনে করো এটা হচ্ছে শক্তি, এনার্জি, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করে থাকি। আর মনে করো এটা হচ্ছে আমরা নিচে একটা এক্সিস দিলাম আর কি। তাহলে দেখো বিক্রিয়ক অণু এখানে ছিল, বা এখানে আমরা টাইম দিতে পারি, সময় যাচ্ছে। বিক্রিয়ক অণু এখানে ছিল যার শক্তি 500 জুল, এটা হচ্ছে বিক্রিয়ক অণুর শক্তি ইআর। ঠিক আছে, এই ইআর দিয়ে বিক্রিয়া হয় না, তাহলে বিক্রিয়ার জন্য একটা ম্যাক্সিমাম শক্তি দরকার। তাহলে আমি কি বললাম? বিক্রিয়ার জন্য, পরের লাইনে লিখলাম, বিক্রিয়ার জন্য কি দরকার? একটা ফিক্স, এটা কিন্তু ফিক্স, ম্যাক্সিমাম শক্তি দরকার, যাকে কি বলা হয়? ই ম্যাক্স বলা হয়, ই ম্যাক্স বলা হয়। তাহলে ইআর, বিক্রিয়ক অণুর কাছে যে শক্তিটা আছে তাকে বললাম ইআর, ই রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, সেটা দিয়ে বিক্রিয়া হয় না। বিক্রিয়া হওয়ার জন্য একটা ম্যাক্সিমাম শক্তি দরকার, যদি তার কাছে ওই ম্যাক্সিমাম শক্তি থাকে তাহলে বিক্রিয়া হবে, অন্যথায় বিক্রিয়া হবে না। ম্যাক্সিমাম শক্তি থাকলে বিক্রিয়া, অন্যটা বিক্রিয়া হবে না। তার মানে এটা হচ্ছে মনে করো ইম্যাক্স, এইটুকু হচ্ছে ইম্যাক্স। তাহলে যখন সে এই বিক্রিয়ক অণু সময়ের সাথে সাথে ইম্যাক্সে পৌঁছাবে, ইম্যাক্সে যখন সে পৌঁছাবে, ইম্যাক্সে যখন সে পৌঁছাবে সময়ের সাথে সাথে, তখনই কেবল বিক্রিয়াটা হবে। তাহলে আমার কি করতে হবে? বিক্রিয়ক অণুর কাছে ইআর আছে কিন্তু বিক্রিয়া হবে ইম্যাক্সে, তাহলে তার এক্সট্রা শক্তি দরকার। এই যে দেখো ইআর আছে, ইম্যাক্সে বিক্রিয়া হবে, তাহলে তার এই পরিমাণ এক্সট্রা শক্তি দরকার, তার এই পরিমাণ এক্সট্রা শক্তি দরকার, ডেল ই। এটা হচ্ছে এক্সট্রা শক্তি দরকার, এক্সট্রা শক্তি দরকার কিসের জন্য? বিক্রিয়ার জন্য। তাহলে আমি এখন লিখলাম কিসের জন্য? বিক্রিয়ার জন্য, বিক্রিয়ার জন্য। বিক্রিয়ার জন্য কি দরকার? বিক্রিয়ার জন্য এক্সট্রা শক্তি দরকার, এক্সট্রা শক্তি দরকার। এখন এই এক্সট্রা শক্তিটা কি? তুমি এখান থেকে বলো না, এক্সট্রা শক্তিটা কি? এক্সট্রা শক্তি ডেল ই সমান এক্সট্রা, এক্সট্রা মানে কত? নাফ এক্সট্রা, নাফ এক্সট্রা মানে কত? ই ম্যাক্স মাইনাস ইআর। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো ডেল ই সমান এক্সট্রা শক্তি সমান হচ্ছে ই ম্যাক্স মাইনাস ইআর। ই ম্যাক্স থেকে ইআর বাদ দিলে যেটা পাবো সেটাই ডেল ই, সেটা এক্সট্রা শক্তি। এই পরিমাণ শক্তি যদি তুমি তাকে দাও, তাহলে বিক্রিয়ক অণুর কাছে 500 আছে, মনে করো এটা হচ্ছে 800, মনে করো এটা হচ্ছে 800 জুল। বিক্রিয়ক অণুর কাছে 500 আছে, তুমি যদি তাকে আর 300 দাও, তাহলে সে কত হয়ে যাবে? 500 আছে আরো 300 দিলাম,
তার কাছে 500 আছে, 500 টাকা আছে, আরো 300 টাকা দাও, 800 টাকা হয়ে যাবে। যখন তার কাছে 800 টাকা হবে সে বিক্রয় করবে। তাহলে তার কাছে 500 আছে, আর কত দিতে হবে, আর কত টাকা তাকে দিলে সে বিক্রয় করবে, আর 300 টাকা তাকে দিলে বিক্রয় করবে। এই 300 টাকা এক্সট্রা দিলাম, এই যে যেটা এক্সট্রা দিলাম, এক্সট্রা যেটা দিলাম ইম্যাক্স মাইনাস ইআর, যেটা তাকে এক্সট্রা দিলাম, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তি কাকে বলা হয়? সক্রিয়ণ শক্তি বলা হচ্ছে এক্সট্রা যে শক্তিটা দিব সেটা, তাকে এক্সট্রা যে শক্তিটা দেওয়া হবে ডেলি, এই ডেলিকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। ডেলি এক্সট্রা যে শক্তিটা দিচ্ছি সেটাই সক্রিয়ণ শক্তি। কেন এমন নাম দেওয়া হয়েছে? কারণ হচ্ছে সে যখন 500 জুল শক্তিতে থাকে, ইয়ার থাকে, তখন সে কিন্তু সক্রিয় নয়। সক্রিয় শব্দের অর্থ কি? সক্রিয় শব্দের অর্থ হচ্ছে রিঅ্যাকশন করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করাকে সক্রিয় বলে। সক্রিয় শব্দের অর্থ হচ্ছে বিক্রিয়া করবে। সক্রিয় শব্দের অর্থ হচ্ছে বিয়ে করবে, বিক্রিয়া করবে, বাচ্চা কাচ্চা হবে, সক্রিয়, অ্যাক্টিভ। তাহলে সক্রিয় মানে বিক্রিয়া করবে। তো 500 জুল যখন ছিল তখন সে সক্রিয় না, যখন সে 800 জুল হবে তখন সে সক্রিয়। এখন তাকে সক্রিয় করার জন্য যেটা দিব সেটাই সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শব্দটা এসেছে সক্রিয় থেকে, অ্যাক্টিভ থেকে। তাহলে অ্যাক্টিভ করার জন্য যে পরিমাণ শক্তি দিতে হবে, তার কাছে 500 আছে, 500 আছে, তাহলে আর কত দিতে হবে, আর 300 দিতে হবে। এই 300টাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাকে এক্সট্রা যেটা দিতে হবে বিক্রিয়া করার জন্য, সক্রিয় করার জন্য, সক্রিয় করার জন্য, বিক্রিয়া করানোর জন্য, বিক্রিয়া করানোর জন্য এক্সট্রা যেটা দিতে হবে, দিস ইজ কল সক্রিয়ণ শক্তি। এক্সট্রা শক্তিটা বিয়োগফলটা, বিয়োগফল ম্যাক্সিমাম শক্তি থেকে ইয়ার বাদ দিলে যেটা এক্সট্রা পাবো, এই ডেলি, এই এক্সট্রা শক্তি, এটাকেই বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয় করার জন্য যে শক্তি দিব, তাহলে বিক্রিয়ার জন্য এক্সট্রা শক্তি দরকার, একেই সক্রিয়ণ শক্তি বলে, একেই সক্রিয়ণ শক্তি বলে। এটাই হচ্ছে সক্রিয়ণ শক্তির বাংলা ফিলিংস এবং গ্রাফিক্যাল ফিলিংস। এবং এটাকে ইএ দ্বারা প্রকাশ করা হয়, ইএ দিয়ে প্রকাশ করি। তোমরা বাংলা ফিলিংস এবং গ্রাফিক্যাল ফিলিংসটা পেয়েছো কিনা সেটা আমাকে জানাও, কমেন্টের মধ্যে জানাও। বাংলা ফিলিংস এবং গ্রাফিক্যাল ফিলিংস পেয়েছো কিনা। যারা পরে এসেছো ভালো করে খেয়াল করো, আমি একবার রিভিউ দিয়ে দিচ্ছি পুরোটা। যারা পরে এসেছো, আমরা আজকে চ্যাপ্টার 4-এর একটা সিকিউ পড়বো। আজকে যা পড়াবো একটা সৃজনশীল প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে, অ্যান্সার করতে পারবে একটা সৃজনশীল প্রশ্ন। কি পড়াবেন? আরহেনিয়াস সমীকরণ পড়াবো, কেসি এবং কেপি পড়াবো। আরহেনিয়াস সমীকরণ 3টা বিষয়ের উপর নির্ভর করে, 3টা বিষয়, 3টা ফ্যাক্টর। আরহেনিয়াস সমীকরণ 3টা ফ্যাক্টরের উপর নির্ভর করে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে সক্রিয়ণ শক্তি। আমরা ফার্স্ট ফ্যাক্টর দিয়ে শুরু করলাম, সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তির বাংলা ফিলিংস দিলাম, গ্রাফিক্যাল ফিলিংস দিলাম, মানে গ্রাফিক্যালি আমরা ফিল করব, বাংলায় ফিল করব। বিএফ জিএফ তোমাকে দিয়ে দিয়েছি। বিএফটা কি বলে? সক্রিয়ণ শক্তি কাকে বলে? একটা বিক্রিয়া চিন্তা করো, এস এ বি সি এর সাথে বিক্রিয়া করে এসি উৎপন্ন করবে, বিকে আলাদা করে দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া। এ বি সি এর সাথে বিক্রিয়া করে এসি উৎপন্ন করবে, বিকে আলাদা করে দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে এটা হচ্ছে বিক্রিয়ক আর এরা হচ্ছে উৎপাদ। এখন বিক্রিয়ক অণুর কাছে একটা শক্তি থাকে যেটাকে ইআর বলা হয়, ই রিঅ্যাক্ট্যান্ট বলা হয়। এই ইআর দিয়ে বিক্রিয়া হয় না, বিক্রিয়ক অণুর কাছে যেটা আছে সেটা দিয়ে বিক্রিয়া হয় না। ফর এক্সাম্পল, ইআর হচ্ছে 500, বিক্রিয়ক অণুর কাছে 500 জুল শক্তি আছে, এটা দিয়ে বিক্রিয়া হবে না। তাহলে বিক্রিয়ার জন্য একটা ফিক্স ম্যাক্সিমাম এনার্জি দরকার, একটা ফিক্স ম্যাক্সিমাম এনার্জি দরকার বিক্রিয়ার জন্য, যাকে ইম্যাক্স বলা হচ্ছে, ম্যাক্সিমাম ইম্যাক্স বলা হচ্ছে। বিক্রিয়ার জন্য এক্সট্রা শক্তি দরকার, একেই সক্রিয়ণ শক্তি বলে। এই যে বিক্রিয়ার জন্য যেটা, এই যে এক্সট্রা যেটা দরকার, তার কাছে 500 আছে, তাকে 800 হতে হবে। তাহলে 500 আছে, আর কত লাগবে? 300 লাগবে। এক্সট্রা যে শক্তিটা দরকার সেটাকে সক্রিয়ণ শক্তি বলা হচ্ছে। এ হচ্ছে কথা। এবার সক্রিয়ণ শক্তির সাথে আরহেনিয়াস সমীকরণ কিভাবে নির্ভর করে সেটা আমরা দেখব। আরহেনিয়াস সমীকরণ কিভাবে সক্রিয়ণ শক্তির সাথে নির্ভর করে এই ব্যাপারটা আমরা দেখব। সো তোমরা এটা লিখে নিয়েছো, আমি এখন মুছে দিচ্ছি। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, তাহলে এবার চলে আসো। এরপর আমরা এখন দেখব আরহেনিয়াস সমীকরণটা কিভাবে সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করে সেই ব্যাপারটা। আরহেনিয়াস সমীকরণ আশা করি আমরা সক্রিয়ণ শক্তি আশা করি ফিল করতে পেরেছি, অ্যাক্টিভেশন এনার্জি ফিল করতে পেরেছি। ওকে, তাহলে এবার আসো আরহেনিয়াস সমীকরণের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্ক। সো নাও উই সি আরহেনিয়াস সমীকরণের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্ক। তাহলে আমরা এখন দেখব ই এ, অর্থাৎ সক্রিয়ণ শক্তিকে ই দিয়ে প্রকাশ করব, এর সাথে সম্পর্কটা দেখব। ওকে, কিভাবে এর সাথে নির্ভরশীল সেটা আমরা এখন দেখব। আচ্ছা, প্রথমেই বলে রাখি আরহেনিয়াস সমীকরণটা কিসের সমীকরণ। যেমন আমরা যদি বলি নিউটনের সমীকরণ, তুমি বলে দিবে নিউটনের সমীকরণ হচ্ছে বলের সমীকরণ। আমি যখন তোমাকে বলবো জার্মান বিজ্ঞানী স্নেলের সূত্র, তুমি বলে দিবে জার্মান বিজ্ঞানী স্নেলের সূত্র হচ্ছে প্রতিসরণাঙ্কের সূত্র।
আমি যখন তোমাকে বলবো আইনস্টাইনের সূত্র, তুমি বলে দিবে আইনস্টাইনের সূত্র মানে আপেক্ষিকতার সূত্র। আমি যখন তোমাকে বলবো আরহেনিয়াসের সূত্র, তখন তুমি আমাকে কি বলবে? আরহেনিয়াসের সূত্র কি নিয়ে? আরহেনিয়াসের সূত্র দিয়ে আমরা কি বের করতে পারি? নাইস কোয়েশ্চেন। ওকে, আরহেনিয়াসের সমীকরণ দিয়ে কিংবা আরহেনিয়াসের সূত্র দিয়ে আমরা কোন একটা বিক্রিয়ার হার বের করতে পারি। কি বের করতে পারি? বিক্রিয়ার হার বের করতে পারি। সো প্রথমেই আমাদেরকে জানতে হবে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে আরহেনিয়াসের সমীকরণ দিয়ে আমরা কি বের করতে পারি। আরহেনিয়াস কি বলে? আরহেনিয়াস নামটা শুনলেই আমাদের মাথায় কি আসা উচিত? আরহেনিয়াস সমীকরণ দিয়ে আমরা বিক্রিয়ার হার বের করতে পারি। বিক্রিয়ার হার ধ্রুবক, নট বিক্রিয়ার হার, অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করা হয়? আরহেনিয়াস সমীকরণ দিয়ে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকটা বের করতে পারি। বিক্রিয়ার হার ধ্রুবক বলতে কি বোঝায়? বিক্রিয়ার হার ধ্রুবক বলতে বোঝায় কোন একটা বিক্রিয়া কত স্পিডে হচ্ছে ওইটার সাথে ঘনমাত্রার সম্পর্ক। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কি, আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে করো ফর এক্সাম্পল আমি যদি বলি একটা বিক্রিয়ার স্পিড, একটা বিক্রিয়া কত স্পিডে হচ্ছে যেটাকে আমরা বিক্রিয়ার হার বলি, সমানুপাতিক ঘনমাত্রা। বিক্রিয়া কত স্পিডে হচ্ছে সেটা ঘনমাত্রার উপর নির্ভর করবে। ঠিক আছে, সমানুপাতিক যখন তুলে দিব তখন এখানে একটা ধ্রুবক দিব কে, ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করি, আর বিক্রিয়ার হারকে আর দিয়ে প্রকাশ করি বা রেট দিয়ে প্রকাশ করি, রেট লিখতে পারি। সো বিক্রিয়ার রেট, আমি যদি আরেকটু সুন্দর করে লিখি, রেট শব্দটা পুরোটাই লিখলাম। সো একটা বিক্রিয়ার রেট কিন্তু আমার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। তো ঘনমাত্রা আমরা যখন সমানুপাতিক তুলে দিব একটা কে পাবো, এই কেটাই হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কে সমান কি লিখতে পারি? বিক্রিয়ার হার ধ্রুবক কে সমান লিখতে পারি রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন। বিক্রিয়ার হার ধ্রুবক সমান লিখতে পারি রেট ডিভাইড বাই কনসেন্ট্রেশন। আরও ভালো বোঝা যায় যদি আমরা কনসেন্ট্রেশনকে 1 করে দিই। আমরা যদি আমাদের সি এর মানটা 1 ধরি, সি এর মান 1 ধরা মানে কি বোঝায়? কনসেন্ট্রেশন 1 হয়ে যাওয়া, ঘনমাত্রা 1 হওয়া। ঘনমাত্রা যদি 1 হয় তাহলে কে সমান কি আসে? কে সমান রেট আসে। এখান থেকে কি বুঝতে পারি আমরা? এখান থেকে বুঝতে পারি বিক্রিয়ার হার ধ্রুবক বলতে আমরা যখন কনসেন্ট্রেশনকে 1 করে দিব, অর্থাৎ আমরা যখন 1 লিটারে 1 মোল নিব, 1 লিটারে যদি 1 মোল থাকে, 1 লিটার আয়তনে যদি 1 মোল থাকে, সেটাকে বলি, তার ঘনমাত্রাকে বলি 1, তার ঘনমাত্রা হবে 1। তার মানে আমরা যদি 1 লিটার পাত্রের মধ্যে 1 মোল বিক্রিয়ক অণু নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমার বিক্রিয়ার যে রেটটা হবে, বিক্রিয়ার যে স্পিডটা হবে, সেটাই হচ্ছে কে। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কিভাবে আমরা ফিল করতে পারি? এই যে বিক্রিয়ার হার ধ্রুবক বললেই আমাদের মাথায় একটা আঘাত করে, বিক্রিয়ার হার ধ্রুবক এটাকে আবার কি জিনিস? আমাদের মাথায় একটা আঘাত করে, বিক্রিয়ার হার ধ্রুবক এটা আবার কি জিনিস? কিন্তু আমাদের যখন বিক্রিয়ার হার বলি তখন কিন্তু আমাদের মাথায় আঘাত করে না। ও বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার তো বিক্রিয়ার স্পিড। একটা বিক্রিয়া কত স্পিডে হচ্ছে, মনে করো আমি বিক্রিয়ক, এখন আমি কত স্পিডে যাচ্ছি, এটাই বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার মানে কত স্পিডে যাচ্ছি, একটা বিক্রিয়া কত স্পিডে যাচ্ছে, কত স্পিডে ঘটছে, কত স্পিডে বিক্রিয়াটা হচ্ছে, সেটাই বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বলে আমরা ফিল করতে পারি, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক বললে মাথায় একটা আঘাত করে। বিক্রিয়ার হার ধ্রুবকটা কি? সেই জন্যই আমি তোমাদেরকে এই ফিলটা দিয়েছি। তুমি যদি বিক্রিয়ার হার ধ্রুবক ফিল করতে না পারো তাহলে এইভাবেই আসো, বিক্রিয়ার হার সমানুপাতিক ঘনমাত্রা। বিক্রিয়ার হারটা ঘনমাত্রার উপর নির্ভর করবে। বিক্রিয়ার হারকে রেট বলা হয়। তাহলে রেট সমান কে ইন্টু সি। এখানে কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, কে সমান রেট বাই সি। সিকে 1 করে দাও, তাহলে কে সমান রেট। তাহলে আমরা বলতে পারি 1 লিটার পাত্রে 1 মোল অণু নিলে, তাহলে 1 লিটার পাত্রে 1 মোল নিলে সেটাকে বলি, তার ঘনমাত্রাকে বলি 1 মোলার। তার ঘনমাত্রাকে বলি 1 মোলার, ঘনমাত্রা 1। ঘনমাত্রা কখন 1 হবে? 1 লিটারে যদি 1 মোল থাকে, তাহলে 1 লিটার পাত্রে 1 মোল অণু নিলে যে স্পিডে বিক্রিয়া হবে সেটাই বিক্রিয়ার হার ধ্রুবক। যে স্পিডে বিক্রিয়া হবে সেটাই বিক্রিয়ার হার ধ্রুবক। ফিল করতে পারি এখন? সেটাই বিক্রিয়ার, সেটাই যে স্পিডে বিক্রিয়া হবে সেই স্পিড, এক্স্যাক্টলি সেই স্পিডটাই হচ্ছে, সেই স্পিড হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। সংক্ষেপে কে লিখলাম, সেই স্পিডটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, সংক্ষেপে আমি কে লিখেছি। তাহলে আমরা এখন কি কে ফিল করতে পারি? 1 লিটার পাত্রে 1 মোল অণু নিলে সেই অণুগুলো যে স্পিডে বিক্রিয়া করবে সেটাই হচ্ছে কে, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক কি? 1 লিটার পাত্রে 1 মোল অণু নিলে সেটা যে স্পিডে বিক্রিয়া করবে সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। কিভাবে পেয়েছি? আমরা ঘনমাত্রাকে 1 করেছি। কিভাবে? 1 লিটার পাত্রে 1 মোল নেওয়ার মধ্য দিয়ে। তাহলে আমার কে হচ্ছে রেটের সমান, তাহলে যে স্পিডে বিক্রিয়া হবে সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখন আমরা বিক্রিয়ার হার ধ্রুবকটা ফিল করতে পারি। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে আসলে বিক্রিয়ার স্পিডের সাথে ঘনমাত্রার একটা সম্পর্ক।
আমরা যদি এবার ঘনমাত্রা বাড়াই বিক্রিয়ার রেটটা কমে যাবে। ঘনমাত্রা দেখো, আমরা যদি এখন সি কে বাড়িয়ে দিই কে কমে যাবে, আবার সি কে কমিয়ে দিলে কে বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে রেট এবং ঘনমাত্রার সাথে সম্পর্কিত একটা জিনিস। বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে ঘনমাত্রার সাথে এবং স্পিডের সাথে সম্পর্কিত একটা ব্যাপার। আবার বলি, বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে রেটের সাথে এবং ঘনমাত্রার সাথে সম্পর্কিত একটা ব্যাপার। আশা করি এখন আমরা বিক্রিয়ার হার ধ্রুবক কিছুটা ফিল করতে পেরেছি। তো আমার আরহেনিয়াসের সমীকরণটা বিক্রিয়ার হার ধ্রুবক কে বের করে দিবে। যখনই তোমাকে বলবো আরহেনিয়াসের সমীকরণ, তুমি বুঝে নিবে আরহেনিয়াসের সমীকরণ মানে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক সংক্ষেপে তুমি হার ধ্রুবক বলো, রেট কনস্ট্যান্ট বলো ইংলিশে, হার ধ্রুবক বের করতে পারবো। আবার বলছি, আরহেনিয়াসের সমীকরণ যখনই তুমি শুনবে বুঝতে হবে বিক্রিয়ার হার ধ্রুবক বের করব বা হার ধ্রুবক নিয়ে কাজ করব। হার ধ্রুবকটা কি? হার ধ্রুবকটা হচ্ছে বিক্রিয়ার স্পিডের সাথে ঘনমাত্রার একটা সম্পর্ক। ক্লিয়ার? ওকে। So first of all, you have to know Arrhenius সমীকরণ tells us about rate constant of a reaction. Arrhenius সমীকরণ আমাদেরকে বিক্রিয়ার হার ধ্রুবক সম্পর্কে বলবে। এই ব্যাপারটা যখন আমরা বুঝে গেলাম, আলহামদুলিল্লাহ, এখন আমরা কি দেখব? সক্রিয়ণ শক্তির সাথে আরহেনিয়াসের সমীকরণের সম্পর্কটা দেখব বা হার ধ্রুবকের সম্পর্কটা দেখব। ওকে বাবা, দেখো আমাকে একটা কথা বলো যে আমার যদি বেশি শক্তি দরকার পড়ে, আমার বেশি শক্তি দরকার, বেশি শক্তি দরকার হলে তাহলে বিক্রিয়ার স্পিড কি বাড়বে না কমবে? তোমরাই বলো, বিক্রিয়ার স্পিড কি হবে? তাহলে আমার মনে করো বেশি শক্তি দরকার, তাহলে বেশি শক্তি দরকার হলে বিক্রিয়ার স্পিডটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ হচ্ছে কম শক্তি দরকার হলে আমার মনে করো বিক্রিয়কণগুলো কম শক্তি দরকার, এক্সট্রা কম শক্তি দরকার, তাহলে সে খুব সহজে শক্তিটা পেয়ে যাবে, পেয়ে গেলে বিক্রিয়া হবে। শক্তি পেলেও বিক্রিয়া হলো, শক্তি পেলেও বিক্রিয়া হলো, শক্তি পেলেও বিক্রিয়া হলো। কম শক্তি দরকার, সে তাড়াতাড়ি পেয়ে যাবে, বিক্রিয়াটা হয়ে যাবে। বেশি শক্তি দরকার, এত শক্তি অর্জন করতে সময় লাগবে, এত শক্তি অর্জন করতে কষ্ট হবে, ফলে বিক্রিয়াটা সহজে হবে না। বেশি শক্তি দরকার হলে বিক্রিয়াটা হবে না, সময় লাগবে, সময় লাগা মানে স্পিডটা কমে যাবে। বেশি শক্তি দরকার হলে স্পিড কমে যাবে। তাহলে বেশি শক্তি দরকার, এই শক্তি দরকারকে আমরা কি বলি? ইয়ে বলি। এই শক্তি দরকারটাকে আমরা ইয়ে বলি। ঠিক আছে, সব দেখা যাচ্ছে? ওকে। তাহলে এই যে শক্তি দরকার এটাকে বলে ইয়ে, স্পিড। তাহলে ইয়ে যদি বেড়ে যায়, বেশি শক্তি দরকার হয়, সক্রিয়ণ শক্তি যদি বেশি দরকার হয়, তাহলে বিক্রিয়ার স্পিডটা কমে যাবে। তাহলে এটাই হচ্ছে ই এর সাথে আরহেনিয়াস সমীকরণের সম্পর্ক। তাহলে আরহেনিয়াস সমীকরণের সাথে ইয়ের সম্পর্ক কি? স্পিড যদি ইয়ে যদি বেড়ে যায় স্পিডটা কমে যাবে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা আবার বলছি বাবা, আমার যদি ইয়েটা কি হয়? বেশি হয়, তাহলে স্পিডটা কি হবে? স্পিডটা কমে যাবে। সো এখান থেকে আমরা বলতে পারি স্পিডের সাথে আবার কে সম্পর্কিত? স্পিডের সাথে স্পিড, রেট মানে স্পিড, রেট মানে কি রে? বলো না, রেট মানে স্পিড, তাহলে স্পিডের সাথে আবার কে সম্পর্কিত? স্পিডের সাথে কে সম্পর্কিত? কে স্পিডের সাথে কে সম্পর্কিত? ভাই কে একটা গল্প আছে না? আচ্ছা, এটা লিখে ফেলি, তারপর গল্পটা বলছি। আমরা বলতে পারি স্পিডের সাথে কে সম্পর্কিত, কাজে আমরা বলতে পারি কে সমানুপাতিক 1/ইএ। কেন? কারণ হচ্ছে ইএ যদি বেড়ে যায় এটা কমে যাবে, তাহলে আসলে এটা সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক। তাহলে কে ব্যস্তানুপাতিক ইএ, কে এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ইয়ে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রিলেশন। তাহলে 1 নাম্বার রিলেশন কি? 1 নাম্বার রিলেশন হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক কে ব্যস্তানুপাতিক 1/ইএ। তো একটা গল্প আছে, গল্পটা বলবো, তোমরা আগে লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, গল্পটা বলে ফেলি। একজন কোম্পানির ম্যানেজার নতুন গাড়ি কিনেছে। তো এখন তার কলিগ জিজ্ঞেস করতেছে, স্যার আপনি তো নতুন গাড়ি কিনেছেন, তো স্যার কোন গাড়ি কিনেছেন? কোনটা কিনেছেন? সৌদিয়া কিনেছেন না হানিফ কিনেছেন? এনা কিনেছেন নাকি কোনটা নিয়েছেন স্যার? তখন সে বলে যে বলবো। তারপর তাকে আবার জিজ্ঞেস হলো, স্যার এখন বলেন না স্যার, আপনি নতুন গাড়ি কিনেছেন, কোনটা কিনেছেন স্যার? জানার খুব ইচ্ছে, কোনটা, সৌদিয়া কিনেছেন স্যার নাকি হানিফ কিনেছেন? বলবো। স্যার কখন বলবেন স্যার? এখন বলেন না স্যার। স্যার কোনটা কিনেছেন একটু বলেন না স্যার। বলেন এরকম করেন না কেন স্যার, একটু বলেন। বলবো। আরে বললাম তো বলবো। কি কিনেছেন? বলবো তো। কি কিনেছি? বললাম তো বলবো। আসলে তিনি যেটা কিনেছেন সেই গাড়িটা হচ্ছে বলবো, ঠিক আছে? বলবো। তাহলে স্যার কি কিনেছেন? বলবো। কি কিনেছেন স্যার? বলবো। কি কিনেছেন? বলবো। বললাম না বলবো।
বলবো বললাম না, বলবো। আচ্ছা যাই হোক, আসলে গাড়ির নামই ছিল বলবো। তা আমি এখন প্রশ্ন করলাম স্পিডটা কার সমানুপাতিক? কে 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 এই যে কে 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 এ কে কে ওকে কে। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে কথা, মনে প্রেরণা ব্যথা। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা লিখে নাও। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও না, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসগুলো করতে বলো। বেস্ট ক্লাস না কেমিস্ট্রিতে? বেস্ট ক্লাস, একেবারে ফিল দিয়ে, এখানে ভেঙ্গে চুরে কিছু রাখা হয় না। ফিল সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাসগুলোতে কোনো একটা টপিককে ধরে ভেঙ্গে চুরে কিছু রাখা হয় না, একেবারে ভেঙ্গে ভেঙ্গে পড়ানো হয়। অন্যান্য জায়গায় হলে দেখবা সরাসরি সূত্র লিখে দিয়ে চলে গেছে, শেষ, কোনো ফিল তিল নাই। আরো বুঝতে হবে, মুখস্থ বিদ্যা নিপাত যাক, বুঝে বুঝে পড়া মুক্তি পাক। মুখস্থ বিদ্যা নিপাত যাক, বুঝে বুঝে পড়া মুক্তি পাক। বুঝে বুঝে পড়তে হবে। একটি মুখস্থ সারা জীবনের কান্না, মনে রাখবে, আসলে কান্না। তুমি দেখো না, 1 বছর আগে তুমি যা মুখস্থ করেছো আজকে সেটা মনে নেই, কিন্তু 1 বছর আগে তুমি যেটা বুঝে বুঝে পড়েছো আজকে সেটা মনে আছে। বুঝে বুঝে পড়লে জিনিসটা পরবর্তীতে যখন পড়তে যাব সহজ লাগবে, মুখস্থ করলে কঠিন লাগবে। মুখস্থ করবো না, বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? ওকে, সো আমরা এই পুরো ব্যাপারটা একবার সামারি দিয়ে মুছে ফেলবো। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, পুরো ব্যাপারটা একবার সামারি দিয়ে মুছে ফেলবো। সবাই ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। আর্হেনিয়াস সমীকরণের একটা ফ্যাক্টর হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি বলতে বিক্রিয়ক অণুর বিক্রিয়া করার জন্য যে শক্তিটা দরকার, যে এক্সট্রা শক্তিটা দরকার, সেটা, সেই সক্রিয়ণ শক্তির সাথে আর্হেনিয়াস সমীকরণের সম্পর্ক বুঝতে হলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো আর্হেনিয়াস সমীকরণ যেটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। হার ধ্রুবক নিয়ে কথা বলে। হার ধ্রুবকটা কি? হার ধ্রুবকটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, হার ধ্রুবকটা হচ্ছে স্পিড বা রেট এবং ঘনমাত্রার উপর নির্ভর করে। সো হার ধ্রুবকটা নির্ভর করবে স্পিডের উপর এবং ঘনমাত্রার উপরে। আমরা আরো ভাবে বলতে পারি 1 লিটার পাত্রে 1 মোল অণু নিলে যে স্পিডে বিক্রিয়া হয় সেটাই হার ধ্রুবক। আচ্ছা, সো বিক্রিয়ার হার ধ্রুবক মানে হচ্ছে বিক্রিয়ার স্পিড এবং ঘনমাত্রা। এবার আসো কিভাবে আর্হেনিয়াস সমীকরণটা সক্রিয়ণ শক্তির সাথে নির্ভরশীল। দেখো, যদি কোনো একটা বিক্রিয়া করতে আমার বেশি শক্তি দরকার পড়ে, অনেক বেশি শক্তি দরকার পড়ছে, তাহলে বিক্রিয়াটা আস্তে আস্তে হবে, বিক্রিয়াটা সহজে হবে না, ফলে বিক্রিয়ার স্পিড কমে যাবে। সো বেশি শক্তি দরকার হলে স্পিড কমে যাবে। বেশি শক্তি দরকার মানে হচ্ছে সক্রিয়ণ শক্তি বেশি, সক্রিয়ণ শক্তি বেশি হলে স্পিডটা কমে যাবে। আর স্পিডের সাথে সম্পর্কিত হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক কে, তাহলে কেটা কমে যাবে, তাহলে সক্রিয়ণ শক্তি বেড়ে গেলে কে কমে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রিলেশন। তাহলে আমরা ফার্স্ট রিলেশনে পাচ্ছি যে আমার সক্রিয়ণ শক্তি যদি কি হয়, আমার কেটা কি হবে, কেটা আমার বেড়ে আমরা বলতে পারি ফার্স্ট রিলেশন আমরা পাচ্ছি কি সক্রিয়ণ শক্তিটা কি হলে বেড়ে গেলে কেটা কমে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, আচ্ছা, এবার চলে আসো সেকেন্ড ফ্যাক্টরে আমরা যাব। আর্হেনিয়াসের প্রথম ফ্যাক্টরটা আমরা দেখেছি, সেকেন্ড ফ্যাক্টর আসে। এবার সেকেন্ড ফ্যাক্টরে ভালো করে খেয়াল করো। আর্হেনিয়াস সমীকরণের সেকেন্ড ফ্যাক্টর, ফ্যাক্টর 2 হচ্ছে স্টেরিক, সেকেন্ড ফ্যাক্টরে আরেকটা ব্যাপার আছে এখানে। সেকেন্ড ফ্যাক্টরে এখনো যেতে পারবো না, সেকেন্ড ফ্যাক্টর যাওয়ার আগে আরেকটা ব্যাপার আছে। আর্হেনিয়াস ফ্যাক্টর আরেকটা ব্যাপার হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক। কার সাথে? তাপমাত্রার সাথে সম্পর্ক। সেটা একটু দেখো, তাপমাত্রার সাথে সম্পর্কটা একটু দেখবো আমরা। ওকে, আচ্ছা, তো একটা কথা আমাকে বলো, যদি টেম্পারেচার বেড়ে যায় কি হবে? দেখো সবাই এখানে ফ্লো চার্টটা খেয়াল করো, ফ্লো চার্ট দেখলেই বুঝতে পারবে টেম্পারেচার বেড়ে গেলে কি হবে। ফ্লো চার্টটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, যদি আমার তাপমাত্রা বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, তাহলে কি হবে? টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে আমার সংঘর্ষ বেড়ে যাবে, মানে অণুসমূহ সংঘর্ষ লিপ্ত হবে, অণুর গতি বেড়ে যাবে। অণুর গতি বেড়ে গেলে সংঘর্ষ বেড়ে যাবে, সংঘর্ষ বেড়ে গেলে বিক্রিয়া বেশি বেশি হবে, বিক্রিয়া বেশি বেশি হবে, বিক্রিয়া বেশি বেশি হলে বিক্রিয়ার স্পিড বেড়ে যাবে, স্পিড বেড়ে গেলে বিক্রিয়ার হার ধ্রুবক বেড়ে যাবে। তাহলে মূল কথা হচ্ছে টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়ার স্পিড বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকটা বেড়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। সো বিক্রিয়ার হার ধ্রুবকটা বেড়ে যাবে যদি টেম্পারেচার ইনক্রিজ করানো হয়। ওইখানে সমানুপাতিকের সাথে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি, মনে রাখবে টেম্পারেচারের সাথে সবসময় আদর্শ গ্যাস ধ্রুবক থাকবে। তোমরা যারা আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটা পড়েছো তার একটা ধ্রুবকের সাথে পরিচিত, আদর্শ গ্যাস ধ্রুবক। আমরা বলতে পারি কে এখানে কার সমানুপাতিক। আমরা তো আর ধ্রুবক দিলে সমানুপাতিক দিতে পাই না, তো আমরা সমানুপাতিক তুলে দিব, একটা ধ্রুবক দিব, ধ্রুবকের নাম আদর্শ গ্যাস, তারপর টি।
তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হার ধ্রুবকটা এটার সাথেও সম্পর্কিত, আদর্শ গ্যাস ধ্রুবক এবং তাপমাত্রা। তাহলে আর কি, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, যেটা এটা একটা ধ্রুবক, এটার মান সব সময় সেম থাকবে এবং এটা একটা সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন কাদেরকে বলবো? যাদের মান কখনোই চেঞ্জ হবে না। তাহলে আর এর মান কখনোই চেঞ্জ হবে না, সব জায়গায় 8.31 এবং একক হচ্ছে জুল পার মোল কেলভিন। এটা হচ্ছে আর এর মান আজীবন সেম থাকবে, তাই এটাকে সার্বজনীন বলা হচ্ছে। আজীবন সেম থাকবে তাই এটাকে সার্বজনীন বলা হচ্ছে। 8.31 জুল পার মোল কেলভিন, এটা হচ্ছে আর এর মান। কার মান? আর এর মান। তা আরটা কোথায় আসলো? সবসময় মনে রাখবে, যখনই টেম্পারেচার চলে আসবে তখনই আদর্শ গ্যাস ধ্রুবকটা চলে আসবে। তোমরা একটা প্রশ্ন আমাকে করতে পারো, স্যার বুঝলাম, তাপমাত্রা বাড়াইলেন কে বাড়লো, তার মানে টেম্পারেচারের সাথে বা তাপমাত্রার সাথে কে সমানুপাতিক। স্যার এটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার বুঝতে পারি নাই, আপনি সমানুপাতিক তুলে আর দিয়েছেন, আদর্শ গ্যাস ধ্রুবক দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, স্যার আদর্শ গ্যাস আসলো কোথায় থেকে? পড়তেছি কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে অণু আছে, আদর্শ গ্যাস তো নাই, আদর্শ গ্যাস ধ্রুবক আসবে কেন? পড়লাম তো স্যার কেমিস্ট্রি, এখানে বিভিন্ন ধরনের অণু আছে, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, এসব থাকবে, আদর্শ গ্যাস আসবে কোথায় থেকে? তাহলে স্যার আপনি আদর্শ গ্যাস ধ্রুবকেরটা কেন নিয়ে আসছেন? সবই বুঝলাম স্যার, এটা বুঝলাম তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে, হার ধ্রুবক বাড়বে, কিন্তু স্যার বুঝি নাই আদর্শ গ্যাস ধ্রুবক কেন আসবে। নাইস কোয়েশন, ভেরি গুড কোয়েশন। আদর্শ গ্যাস ধ্রুবকটা কেমিস্ট্রিতে কেন আসবে? মনে রাখবে, আদর্শ গ্যাস ধ্রুবক যদিও নাম হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, কিন্তু আদর্শ গ্যাস ধ্রুবকটা শুধু আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু না। আদর্শ গ্যাস ধ্রুবকটা হচ্ছে অণুর আকৃতির সাথে সম্পর্কিত, অণুর স্ট্রাকচারের সাথে সম্পর্কিত। যে কোনো অণুর স্ট্রাকচারের সাথে এই ধ্রুবকটা সম্পর্কিত। যেখানেই তাপমাত্রা নিয়ে খেলা খেলবো, যেখানে অণুর তাপমাত্রা নিয়ে খেলা করব, সেখানেই আমরা আরকে নিয়ে আসতে পারবো। এটা শুধু আদর্শ গ্যাস, নাম যদি আদর্শ গ্যাস ধ্রুবক, কিন্তু এটা আদর্শ গ্যাসের মধ্যে সীমাবদ্ধ না, এটা যে কোনো অণুর জন্য সত্য। আদর্শ গ্যাস ধ্রুবকটা যে কোনো অণুর জন্য সত্য, আদর্শ গ্যাস ধ্রুবকটা যে কোনো অণুর জন্য সত্য। এটা শুধু আদর্শ গ্যাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা শুধু আদর্শ গ্যাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তাই এটার নামটা চেঞ্জ করা দরকার। তাই কেমিস্ট্রিতে এটাকে কখনোই আদর্শ গ্যাস বলা হয় না। মজার ব্যাপার হচ্ছে, কেমিস্ট্রিতে আরকে কখনোই আদর্শ গ্যাস বলা হয় না, কারণ আর শুধুমাত্র আদর্শ গ্যাসের মধ্যে সীমাবদ্ধ না, এটাকে বলা হয় মোলার ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলা হয় এটাকে। মোলার ধ্রুবক বলা হয় এটাকে, মোলার 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 কেন বলা হয়? ওই যে মোলের সাথে সম্পর্কিত। মোল মানে কি? অণু, 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 কত মোল অণু আছে, অণুর সংখ্যা, অণুর আকৃতি, প্রকৃতি এসবের সাথে সম্পর্কিত, তাই এটাকে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। তার মানে আর যদি আদর্শ গ্যাস ধ্রুবক বলা হয়, কিন্তু এটা শুধু আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য এমন কিন্তু না, এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে বা যে কোনো অণুর ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো অণুর ক্ষেত্রে প্রযোজ্য এটা, তাই আমরা আর নিয়ে আসলাম। এগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, আমরা আরেকটা রিলেশন পেলাম, আমার বিক্রিয়ার হার ধ্রুবকটা আর এবং টি এর সাথে নির্ভরশীল। তাহলে আমরা একটু আগে দেখলাম আমার বিক্রিয়ার হার ধ্রুবকটা কি ছিল? সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। আর এখন দেখলাম তাপমাত্রার সমানুপাতিক, যেখানে একটা মোলার গ্যাস ধ্রুবক চলে আসবে। সো এটা হচ্ছে আমার 2 নাম্বার রিলেশন, মনে রাখতে হবে 2 নাম্বার রিলেশন। 2 নাম্বার রিলেশন দাও, এটা 2 নাম্বার রিলেশন। আদর্শ গ্যাস ধ্রুবক থাকবে, আমরা আদর্শ গ্যাস বলবো না, মোলার গ্যাস ধ্রুবক বলবো। মোলার গ্যাস ধ্রুবক থাকবে, তাপমাত্রা থাকবে, বিক্রিয়ার কিসের সাথে? হারের সাথে। ঠিক আছে, আমরা 2টা ফ্যাক্টর শেষ করলাম, একটা তাপমাত্রার সাথে, একটা সক্রিয়ণ শক্তির সাথে। আলহামদুলিল্লাহ। এবার আসো 3 নাম্বার ফ্যাক্টর। 3 নাম্বার ফ্যাক্টর, যদি ফ্যাক্টর 2 নাম্বার, 3 নাম্বার রিলেশন আসো। 2 নাম্বার ফ্যাক্টর, 3 নাম্বার রিলেশন আসো। নাম কি? একটু আগেই ক্লাসের শুরুতে লিখে দিয়েছিলাম। আরেকটা ফ্যাক্টরের নাম হচ্ছে স্টেরিক বিন্যাস। স্টেরিক, এটাকে আমরা স্টেরিক পারমুটেশন বলতে পারি, বা স্টেরিক কম্বিনেশন বলতে পারি, অর্ডিনেশন বলতে পারি, যে কোনো একটা বললেই হবে। স্টেরিক অর্ডিনেশন, বাংলায় বলবো স্থানিক বিন্যাস। আচ্ছা, সো বাবারা একটু খেয়াল করব, স্টেরিক শব্দের অর্থই হচ্ছে স্থান। ঠিক আছে, আমরা তোমাদেরকে কয়েকটা ওয়ার্ড লিখে দিচ্ছি। একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে স্টেরিও, একটা হচ্ছে স্টেরিক। ঠিক আছে, এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে স্থান। এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে কি? 3D স্থান, ত্রিমাত্রিক স্থান বোঝায়। তাহলে স্টেরিও, স্টেরিক, স্পেস, এই ওয়ার্ডগুলো যখন তুমি দেখতে পাবে, স্টেরিও, 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 স্টেরিক, স্পেস, বুঝে নিবে এটা ত্রিমাত্রিক স্থান বোঝায়। ঠিক আছে, যেমন আমরা কোণের একককে কি বলি? কোণের একককে আমরা বলি রেডিয়ান।
যদি আমার এটা দ্বিমাত্রিক কোণ হয়, কয় মাত্রিক কোণ? 2D। যদি দ্বিমাত্রিক কোণ হয়, দ্বিমাত্রিক মানে একটা বোর্ডের মধ্যে কোনো একটা কোণ হয়, সেটাকে বলি রেডিয়ান। যদি এটা ঝালমুড়ির টুঙ্গা হতো, মনে করো একটা ঝালমুড়ির টুঙ্গা আছে তোমার কাছে, একটা ঝালমুড়ির টুঙ্গা আছে ত্রিমাত্রিক একটা কোণ আছে তোমার কাছে, এটা ঝালমুড়ির টুঙ্গা। সো ঝালমুড়ির টুঙ্গা হলে দেখো ঝালমুড়ির টুঙ্গা দেখতে পাচ্ছি আমরা, ত্রিমাত্রিক যে কোণটা উৎপন্ন হয়, ত্রিমাত্রিক কোণকে আমরা বলি স্টেরিও রেডিয়ান বা সংক্ষেপে স্টেরেডিয়ান। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। কোথায় থেকে স্টেরেডিয়ান শব্দটা এসেছে? ত্রিমাত্রিক কোণকে আমরা বলি স্টেরেডিয়ান শব্দটা এসেছে স্টেরিও রেডিয়ান থেকে। স্টেরিও শব্দটা এসেছে 3D স্থান থেকে, 3D থেকে এসেছে। যেহেতু এটা ত্রিমাত্রিক কোণ, তাই এটাকে বলা হয় স্টেরিডিয়ান। সো স্টেরিও শব্দের অর্থই হচ্ছে স্থান, 3D স্থান, স্টেরিক এবং স্পেস। সো এই ব্যাপারগুলো বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? ওকে ভাইয়া, এবার আসো, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর দেখব, স্টেরিক ফ্যাক্টর অথবা স্টেরিক অর্ডিনেশন, ঠিক আছে? ওকে, আসো ভালো করে খেয়াল করো, খুবই মজার, প্রত্যেকটা জায়গায় বেসিক দিচ্ছি, এরকম বেসিক তোমাকে কেউ দিবে না। এই বেসিকগুলো খুবই দরকার, হ্যাঁ, এই বেসিকগুলো খুবই দরকার। ওকে, একদম চরম বেসিক দিচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে দেখি, আমি একটু চেক করি, দেখি এগুলা পরে, দেখি সবকিছু ঠিক আছে? তাপমাত্রা, অণুর খেলা, বাবা একটু বলো না সবকিছু ঠিক আছে? বাবা বলো না একটু ঠিক আছে? ঠিক আছে, ওকে বাবা, ঠিক আছে বাবা। তাহলে দেখো স্টেরিক অর্ডিনেশন বা স্থানিক বিন্যাস, এটা ব্যাপারটা একটু আমরা দেখব। দেখো ফর এক্সাম্পল, দুটো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমার কাছে কার্বন আছে, কার্বনের এই পাশে আছে CH3 একটা মূলক, এই পাশে আছে CH3 আরেকটা মূলক, এই পাশে আছে CH3 আরেকটা মূলক, আর এই পাশে আছে মনে করো একটা ক্লোরিন। এই হচ্ছে একটা অণু, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, তারপর আরেকটা দেখব, কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এটা আরেকটা অণু। সো তুমি দুটো অণু দেখতে পাচ্ছ। এখন আমাকে একটা কথা বলো, মনে করো এখানে কার্বনকে কেউ অ্যাটাক করতে আসছে, ফর এক্সাম্পল কার্বনকে এখন মনে করো এখানে OH অ্যাটাক করতে আসছে, কার্বনে OH অ্যাটাক করবে এখন, হ্যাঁ, কোন একটা কেউ অ্যাটাক করবে, কার্বনে OH অ্যাটাক করবে। তো কার্বনে যখন OH অ্যাটাক করবে, একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, OH নামক মূলকটা, OH মূলক কার্বনে অ্যাটাক করবে, OH মূলক কার্বনে অ্যাটাক করবে। এখন তা OH মূলক যখন কার্বনে অ্যাটাক করতে যাবে, কি প্রবলেম হবে দেখো, OH মূলক যখন কার্বনে অ্যাটাক করতে যাবে, দেখো এখানে কিন্তু কোনো জায়গা নেই, ফাঁকা স্পেস নেই, কারণ এখানে জঙ্গল, এখানে জঙ্গল, এখানে জঙ্গল, কোন দিকে ঢুকবে? আর এখানে দেখো একদম ফাঁকা, আহো বাতিজা আহো, আমার এখানে সব জায়গা, এখানে সব জঙ্গল, আসতে পারবে না। সো এখানে বিক্রিয়াটা ও অ্যাটাক সহজে করতে পারবে না, ও বিক্রিয়া করতে পারবে না, আর এখানে সহজে বিক্রিয়া করতে পারবে। এই সহজে বিক্রিয়া করতে পারা, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এটার স্থান আছে, স্পেস আছে, বাট এখানে স্পেস নেই। এই যে স্পেস থাকা আর স্পেস না থাকা, এটাকে আমরা বলি স্টেরিক। এখানে একটা বাঁধা আছে, বাঁধা, এটাকে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স বলা হয়, যেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পাবে, হিন্ড্রেন্স। তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি পড়া শুরু করেছো, ওইখানে একটা শব্দ আছে স্টেরিক হিন্ড্রেন্স মানে হচ্ছে, স্টেরিক মানে ত্রিমাত্রিক, হিন্ড্রেন্স মানে বাঁধা, এখানে একটা বাঁধা পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে সেই বাঁধাটা নাই। এই স্টেরিক হিন্ড্রেন্স, এটা হচ্ছে স্টেরিক ওরিয়েন্টেশনের অথবা অর্ডিনেশনের একটা ব্যাপার, অর্ডিনেশন বলতে পারো, ওরিয়েন্টেশন বলতে পারো, ঠিক আছে, ওরিয়েন্টেশনের একটা ব্যাপার, কিন্তু এখানে দেখো স্টেরিক হিন্ড্রেন্সটা নাই। অর্গানিক কেমিস্ট্রি যারা পড়েছে এই ব্যাপারগুলো জানতে পারবে। তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রি একদম অক্ষরে অক্ষরে বুঝতে চাও, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা আলিফ বা তা বুঝতে চাও, প্রত্যেকটা হরফ যদি তুমি বুঝতে চাও, অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের জারণ বিজারণ, পরিবেশ রসায়নের ব্যাপারগুলো যদি তুমি বুঝতে চাও, এরপরও এখানে সেল কেমিস্ট্রি আছে, এগুলো যদি বুঝতে চাও, ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো, বসে না থেকে তুমি আমাদের
সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হয়ে ক্লাস করতে পারো। কেন বলছি, আমরা ফার্স্ট পেপার পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমাদের 5th চ্যাপ্টার বাকি আছে, ফার্স্ট চ্যাপ্টার বাকি আছে। ফার্স্ট পেপারটা পড়াতে হয়তো সময় লাগবে, ফার্স্ট চ্যাপ্টার শেষ হলে সেই কবে আমরা হয়তো সেকেন্ড পেপার শুরু করতে পারি, কিংবা আমরা কিছু অল্প ক্লাস নিতে পারি, কিংবা আমরা ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভ করতে পারি। তো তুমি কি বসে থাকবে? দেখো, যারা অগ্রগামী আর যারা পশ্চাৎগামী দুটো এক না। যে এগিয়ে যাচ্ছে তাকে তুমি কখনোই ধরতে পারবে না। তুমি যদি চিন্তা করো যে আমি তাকে ধরে ফেলবো, এটা সম্ভব না। তাহলে যারা অলরেডি পড়া শুরু করে দিয়েছে তারা এগিয়ে যাচ্ছে, তাদের দুটো লাভ হচ্ছে। একটা হচ্ছে তাদের বেসিক ক্লিয়ার হচ্ছে, তারা পড়াটা হয়ে যাচ্ছে। তুমি শুরু করো নাই, তার মানে তোমার বেসিক ক্লিয়ার হচ্ছে না, হয়ে যাচ্ছে না, সে তোমার চেয়ে এগিয়ে যাচ্ছে। তার মানে সে আসলে বুয়েটের দরজায় ঢুকে যাচ্ছে, মেডিকেলের দরজায় সে ঢুকে যাচ্ছে, তুমি এখনো পেছনে দাঁড়িয়ে আছো। সেজন্য বলছি ফার্স্ট পেপার তো আমরা এখানে পড়াচ্ছি ফ্রিতে, ফার্স্ট পেপার চলুক। ফার্স্ট পেপার শেষ হতে সময় লাগবে, কারণ আমি অনেক ভেঙে ভেঙে পড়াই, ভালো করে পড়াই, সেজন্য সময় লাগবে। ফ্রি ক্লাসের মতো করে পড়াই না, পেইড ব্যাচের মতো করেই পড়াই, সময় লাগবে। তুমি চাইলে কেমিস্ট্রির সেকেন্ড পেপারটা কন্টিনিউ করতে পারো, ইটস আপ টু ইউ। যদি তুমি চাও বসে না থেকে তুমি পড়বে, ইটস আপ টু ইউ। আমার কাজ হচ্ছে তোমাকে বলে রাখা, তুমি হয়তো জানো না এই ব্যাপারটা, তোমাকে বলে রাখা। ওকে, তাহলে এটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স মানে তিন দিকে বা চারপাশে যে বাঁধা সেটা, তো এইটাকে স্টেরিক অর্ডিনেশন বলা হয়। তো আমার যত স্পেস থাকবে, স্পেসের পরিমাণটাকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে পি দিয়ে আমরা আসলে কাকে প্রকাশ করে থাকি? স্পেসের পরিমাণটাকে। সো আমি এই ব্যাপারটা এখন লিখবো এখানে, সবাই ভালো করে খেয়াল করো, ঠিক আছে? একটি অণুর আশেপাশে, একটি অণুর আশেপাশে যে স্পেস অ্যাভেইলেবল থাকে, অর্থাৎ যেই স্থানগুলো থাকে তাকে স্টেরিক ফ্যাক্টর বলে, স্টেরিক ফ্যাক্টর বলে। একে পি দিয়ে প্রকাশ করা হয়, পি দিয়ে প্রকাশ করা হয়। এখন যত বেশি স্পেস থাকবে, যত বেশি স্পেস অ্যাভেলেবল থাকবে, তত বেশি বিক্রিয়া হবে। কারণ কি? সহজে বিক্রিয়া করতে পারবে। এখানে কোনো স্পেস অ্যাভেলেবল আছে? এখানে কোনো স্পেস অ্যাভেলেবল আছে? নাই। স্পেস অ্যাভেলেবল না থাকলে বিক্রিয়া হবে না, স্পেস অ্যাভেলেবল থাকলে বিক্রিয়া হবে। আমরা এখান থেকে বলতে পারি যে, দেখো এখান থেকে আমরা বলতে পারি যে স্পেস থাকলে বিক্রিয়ার হারটা বাড়বে। তাহলে বিক্রিয়ার হার বাড়বে যদি স্পেস বাড়ে, স্পেস অ্যাভেলেবল থাকে। তাহলে এখান থেকে আমরা যে কথা বলতে পারি সেটা হচ্ছে, আমরা বলতে পারি কে সমানুপাতিক পি, বিকজ স্পেস অ্যাভেলেবল থাকাকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি। এই যে লেখা আছে পি দিয়ে প্রকাশ করা হয়। সো কে সমানুপাতিক পি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রিলেশন। সো আমরা থার্ড রিলেশনটা বের করেছি যে কে সমানুপাতিক পি। পি হচ্ছে আমার কি? স্টেরিক ফ্যাক্টর বা স্থানিক বিন্যাস, স্থানিক বিন্যাস বা স্টেরিক ফ্যাক্টর। পি, পি মানে স্পেস অ্যাভেলেবল থাকা। একটা অণুর চারপাশে যতটুকু স্পেস থাকবে তত তাড়াতাড়ি বিক্রিয়া হবে। একটা অণুর চারপাশে যত স্পেস থাকবে তত তাড়াতাড়ি বিক্রিয়া হবে। স্পেস না থাকলে বিক্রিয়া করতে পারবে না, সে আসতেই পারবে না। তাহলে আমার স্পেস যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। 3 নাম্বার রিলেশন। এবার আসো 4 নাম্বার রিলেশন। লাস্ট রিলেশন দিয়ে আমরা আরহেনিয়াস সমীকরণে চলে যাচ্ছি। দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আরহেনিয়াস সমীকরণের লাস্ট রিলেশন। এখন যে রিলেশনটা দেখাবো এটার পরে আরহেনিয়াস সমীকরণটা আসমান থেকে নাজিল হবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সংঘর্ষ হার। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে সংঘর্ষ হার। ভালো করে খেয়াল করো। 4 নাম্বার ফ্যাক্টর হচ্ছে, 3 নাম্বার ফ্যাক্টর যেটা 4 নাম্বার রিলেশন দিবে আমাকে, সংঘর্ষ হার। ইংলিশে বললে কলিশন রেট, কলিশন রেট। ওকে, সংঘর্ষ হারটা দেখো একদম সিম্পল ব্যাপার। সংঘর্ষ হারটা হচ্ছে সংঘর্ষ করার স্পিডটা, ঠিক আছে? যত বেশি লাগালাগি তত বেশি বিক্রিয়া হবে। যত বেশি লাগালাগি বা যত বেশি সংঘর্ষ তত খেলা গরম, তত বিক্রিয়া হবে, তত বাচ্চা হবে। না না, চিচি, এগুলা কি বলে? বাচ্চা মানে হচ্ছে কেমিস্ট্রির বাচ্চা, তোমার বাচ্চা না। কেমিস্ট্রির প্রোডাক্ট, প্রোডাক্ট মানে বাচ্চা, প্রোডাক্ট মানে কি? বাচ্চা, মানুষের না, কেমিস্ট্রির বাচ্চা, ঠিক আছে? তাহলে দেখো এ বি বিক্রিয়া করলো সি এর সাথে, উৎপন্ন হইল এসি। এটা হচ্ছে কেমিস্ট্রির বাচ্চা। গালি দিবা। তোমাদের অনেক সময় প্রস্তুতি পড়তে হয় না? প্রস্তুতি পড়তে না তোমাদের অনেক সময়, যেমন ফর এক্সাম্পল তোমাদেরকে প্রস্তুত করতে বলে, তোমাদেরকে বলে সোহাগ চাঁদ বলো তো দেখি, সোহাগ চাঁদ বলো তো দেখি। কি বলবো? এই যে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? সোহাগ চাঁদ
বলো তো দেখি, তাহলে CH3 COO এটা উৎপন্ন হয়, প্লাস পানি উৎপন্ন হয়। তো এগুলো মনে রাখবে কিভাবে? তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, যেটা হচ্ছে বাচ্চা, কেমিস্ট্রির বাচ্চা। তাহলে তুমি বলবা এই বাচ্চার বাচ্চা, এটা কিসের বাচ্চা? কেমিস্ট্রির বাচ্চার নাম কি? CH3 COO। তাহলে এসিটিক সোডিয়াম এসিটেট, সোডিয়াম এসিটেটের বাচ্চা। তাহলে এটা হচ্ছে সোডিয়াম এসিটেট, আর এটা হচ্ছে এসিটিক অ্যাসিড। তাহলে এসিটিক অ্যাসিড হচ্ছে বাপ, এটা বাচ্চা। তাহলে তুমি বলবা এসিটিক অ্যাসিডের বাচ্চা, এই হচ্ছে এসিটিক অ্যাসিডের বাচ্চা। এই বেটা, আমরা গালি দিই না অনেক সময়, বিড়ালের বাচ্চা, গরুর বাচ্চা, হাতির বাচ্চা, কত বাচ্চা বলে আমরা গালি দিই। এই তুই একটা বেটা গরুর বাচ্চা, এই তুই একটা হাতির বাচ্চা। যদি ওগুলোতে ফিল কম, আসল জিনিসটা বললে ফিল বেশি। আসল জিনিসটা তার বলতে পারবো না লাইভ ক্লাসে, মনে মনে বলে ফেলি, ঠিক আছে? বলে ফেলছি, ঠিক আছে। যাই হোক, আসল জিনিসটা বললে একটু দেখো না, তুমি যতই বলো না কেন হাতির বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, ফিল আসে না। আসল জায়গা বললে, আসল জিনিসের বাচ্চা বললে কিন্তু ফিল আসে। যাই হোক, তো এখানেও তুমি চাইলে বলতে পারো এটা হচ্ছে কি এসিটিক অ্যাসিডের বাচ্চা। এই বেটা তুই বেটা এত কঠিন কেন, তুই বেটা এত ঝামেলা কেন, তুই বেটা এসিটিক অ্যাসিডের বাচ্চা। তো যাই হোক বাচ্চা, তা আমি বললাম যত বেশি লাগালাগি, বুঝতে হবে কিন্তু লাগালাগি, যত বেশি সংঘর্ষ তত বেশি খেলা গরম, তত বেশি বিক্রিয়া হবে, বিক্রিয়ার হাত তত বেশি হবে। তার মানে আমার সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়া তত বাড়বে, সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়া তত বাড়বে। সো কে বাড়বে যদি সংঘর্ষ হার বাড়ে, আর সংঘর্ষ হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে প্রকাশ করি। সো আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা 4 নাম্বার রিলেশনটা বলতে পারি, কে সমানুপাতিক জেড। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রিলেশন, কে সমানুপাতিক জেড, কে সমানুপাতিক জেড, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রিলেশন। মারুফ ভাইয়ের ভাষায় না, মারুফ ভাই তো আমার গুরু, মারুফ ভাই হচ্ছে আমার বিপদের বন্ধু, দুঃসময়ের বন্ধু। মারুফ ভাই তোমাকে আমি ভালোবাসি, মারুফ ভাই তুমি থাকো সুখে, আগুন জ্বলবে না আমার বুকে, কারণ তুমি আছো। যখনই বুকে আগুন জ্বলে যায় মারুফ ভাই তোমার ভাষায় আমি ভেসে যাই। ওয়াও, কবিতা হয়ে যাচ্ছে, দেখছি আমি আসলে কবি, আমি আসলে কবি, দেখো তো কবি হয়ে গেলাম। মারুফ ভাই তোমার ভাষায় আমি ভেসে যাই। কত সুন্দর কবিতা। আরে কি বলে, মার হাবা মার হাবা। এই আমি কবিতা বললে তোমরা মার হাবা বলো না কেন? মার হাবা বলতে হবে, মার হাবা, ঠিক আছে? ওকে, কে আবা মার হাবা বলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে মারুফ ভাই সবাই ঠিক আছে। যাই হোক, তো যেটা বললাম, এই যে দেখছো মারুফ ভাইয়ের কথা বললাম, লাইভের ভিউয়ার বেড়ে গেল। মারুফ ভাইয়ের কথা বললেই লাইভের ভিউয়ার বেড়ে যায়। মারুফ ভাই যেখানে থাকেন আপনি সুখে থাকেন, মারুফ ভাই জিন্দাবাদ। মারুফ ভাইয়ের কথা বলে যদি লাইভের ভিউয়ার বেড়ে যায়, আমি নিশ্চিতভাবে বলতে পারি, হলফ করে বলতে পারি, মারুফ ভাইয়ের ভাষায় এখন কথা বললে লাইভের ভিউ আজকে এখানে অনেক বেড়ে যাবে, 2K 3K হয়ে যাবে। আমি কি শুরু করবো নাকি? দেখো, তোমরা যদি সম্মতি জানাও অবশ্যই আমি মারুফ ভাইয়ের ভাষায় কথা বলা শুরু করে দিব, ঠিক আছে? কি বলো? মারুফ ভাইয়ের ভাষায় আমি এখন কথা বলা শুরু করে দিব তোমরা বললে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সো যেটা বললাম, ওকে নাইস। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের 4টা রিলেশন হয়ে গেল, সময়ও গড়িয়ে যাচ্ছে, বেশ ভালোই গড়ালো সময়। আচ্ছা, যাই হোক, আমরাও আমাদের শেষের দিকে চলে এসেছি, আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমরা শেষ করে দিব, বেশি নাই। তা আমাদের 4টা রিলেশন হয়ে গেল, অলরেডি আমরা 4টা রিলেশন পেয়ে গেলাম। সো এখন আমরা আরহেনিয়াসের সমীকরণটা বের করতে পারবো। সো এখন আমরা সবাই আরহেনিয়াসের সমীকরণটা লিখবো। সবাই আসো, আরহেনিয়াসের সমীকরণটা এখন আমরা লিখবো। সবাই দেখো, আরহেনিয়াসের সমীকরণটা আমরা এখন লিখবো। ওকে, আচ্ছা, তাহলে আরহেনিয়াসের সমীকরণটা একটু দেখবো। আরহেনিয়াসের সমীকরণটা সবাই ভালো করে খেয়াল করো। আরহেনিয়াসের সমীকরণে আমরা 4টা রিলেশন পাচ্ছি। কে এটা হচ্ছে 1/E এর ব্যস্তানুপাতিক। আমরা আরও দেখলাম কে এটা হচ্ছে আমার তাপমাত্রার সমানুপাতিক। আমরা আরও দেখলাম কে এটা হচ্ছে পি এর সমানুপাতিক। আরও দেখলাম কে এটা হচ্ছে জেড বা সংঘর্ষ হারের সমানুপাতিক। সো এই যে 4টা রিলেশন, এই যে 4টা রিলেশন, এই 4টা রিলেশন থেকে আরহেনিয়াসের সমীকরণটাকে আমাদের নিয়ে আসতে হবে। সো এই 4টা রিলেশন থেকে প্রাথমিকভাবে আরহেনিয়াসের সমীকরণটা আসে কে সমানুপাতিক। প্রাথমিকভাবে আরহেনিয়াসের যে সমীকরণ সেটা আসে কে সমানুপাতিক টি, তারপর হচ্ছে কে সমানুপাতিক পি, তারপর জেড, তারপর টি, তারপর হচ্ছে ইএ। তো পরবর্তীতে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে? পরবর্তীতে আমরা লিখতে পারি কে সমানুপাতিক, ওকে, তারপরে পি থাকবে, জেড থাকবে, দেন আমরা টি কে একদম নিচে লিখতে পারি, অর্থাৎ 1/E/T লিখতে পারি, তাই না?
ওকে 1/a/t। আচ্ছা আমরা একটু পরে লিখবো, এটা পরে লিখবো। আমরা এখন যেটা করি সেটা হচ্ছে সমানুপাতিক তুলে দিব। সো সমানুপাতিক তুলে দিলে আমরা কি দিব? সমানুপাতিক তুলে দিলে আমরা এখানে একটা ধ্রুবক দিব, ধ্রুবক হিসেবে আর দিয়েছি, আগেই আমরা ধ্রুবকটা দিয়েছিলাম আর। সমানুপাতিক তুলে দিলে একটা আর ধ্রুবক আসবে, মোলার গ্যাস ধ্রুবক। সো আমরা সমানুপাতিক তুলে একটা মোলার গ্যাস ধ্রুবক দিয়েছি, সো আর হচ্ছে এখানে ধ্রুবক। তাহলে আমরা এইটুকুই পাচ্ছি। পরবর্তী লাইন আসো, পরবর্তী লাইন আমরা লিখতে পারি কে সমান পি জেড, আরটিকে আমরা নিচে লিখে দিতে পারি। সো আমরা লিখতে পারি 1/EA/RT। কোনো সমস্যা নাই এভাবে লিখলে। কেন এভাবে লিখলে কোনো সমস্যা নাই? দেখো 1/EA/RT, তার মানে ভাগের ভাগে থাকলে সে উপরে চলে যায়। সো আমরা চাইলে কিন্তু আরটিকে উপরে আছে, তো আমরা এটাকে 1 অর্থাৎ আরটিকে একদম নিচে নিয়ে আসলাম আর কি, একদম নিচে নিয়ে আসলে সে আবার উপরে চলে যাবে। এভাবে লিখলাম, কারণ আছে, একটু পর বুঝতে পারবে। সো কে সমান PZ 1/EA/RT। সো এটা হচ্ছে আমার সূত্র আসে প্রাথমিকভাবে, এটা হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে প্রাথমিক সূত্র। কিন্তু পরবর্তীতে দেখা যায় পরীক্ষালব্ধ মানের সাথে প্রাথমিক সূত্র মিলে না, প্রাথমিক সূত্র মিলে না। একটা গল্লট আছে, গল্লটটা কোথায়? গল্লটটা হচ্ছে এগুলো সবগুলা লিনিয়ার রিলেশন ছিল। আমরা যদি সবসময় মনে রাখবে সমানুপাতিকের রিলেশনগুলো হচ্ছে লিনিয়ার রিলেশন। সো সমানুপাতিকের রিলেশন হচ্ছে নর্মালি কেমন? লিনিয়ার রিলেশন। তো এখানে লিনিয়ার রিলেশনগুলো মিলে না। পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায়, আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি, পরীক্ষালব্ধ মান থেকে বা ডাটা থেকে আমরা যখন এগুলা নিয়ে পরীক্ষা করা শুরু করি, কেমিস্ট্রি যৌগ নিয়ে পরীক্ষা করা শুরু করি, পরীক্ষালব্ধ ডাটা থেকে দেখা যায় প্রাথমিক সূত্রটা মিলে না, অর্থাৎ লিনিয়ার রিলেশনটা মিলে না। কি মিলে? পরীক্ষালব্ধ ডাটা থেকে দেখা যায় এটা লিনিয়ার না, লিনিয়ার রিলেশনটা মিলে না। তাহলে মিলে কোনটা? এক্সপোনেনশিয়াল রিলেশনটা এখানে মিলে। তাহলে পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা দেখতে পাই এখানে সমানুপাতিকটা লিনিয়ার হবে না, এক্সপোনেনশিয়াল হবে। অর্থাৎ দেখো ভালো করে, এক্সপোনেনশিয়াল হলে কি হবে সেটা একটু দেখো। আমরা অলরেডি আরহেনিয়াসের সমীকরণ চলে আসলাম। সো এক্সপোনেনশিয়াল হবে, কিভাবে হবে সেটা একটু দেখো, আমি দেখাচ্ছি। তার মানে সবকিছু ঠিকঠাক থাকবে, সবকিছু সেম থাকবে, কে সমান সবকিছু সেম, শুধুমাত্র দেখো কে সমান সবকিছু সেম থাকবে। কি সেম থাকবে? পি সেম থাকবে, জেড সেম থাকবে, এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো চেঞ্জ হবে না, সেম থাকবে। শুধুমাত্র এই জায়গায় একটা এক্সপোনেনশিয়াল চলে আসবে। সো এরপর একটা এক্সপোনেনশিয়াল চলে আসলো, এক্সপোনেনশিয়ালের মাথার উপর আমরা দিব 1/EA/RT। তাহলে এটা পরীক্ষালব্ধ ডাটা থেকে দেখা যায় এটা প্রাথমিক সূত্র মানে না, অর্থাৎ লিনিয়ার রিলেশনটা মানে না, এটা এক্সপোনেনশিয়াল রিলেশনটাকে মানে, এটা লিনিয়ার রিলেশনটাকে মানে না। এটা কোনটাকে মানে? এক্সপোনেনশিয়ালকে। সো এখানে অবশ্যই একটা এক্সপোনেনশিয়াল দিতে হবে, ই দিতে হবে, ই মানে এক্সপোনেনশিয়াল। সো ইটা কোথায় দিতে হবে? এই যে 1/EA/RT, এই জায়গায় ই দিতে হবে। সো ই এর মাথার উপর তুলে দিতে হবে এটাকে। সো আমরা ই এর মাথার উপর এটাকে তুলে দিয়েছি। সো ই এর মাথার উপর কিন্তু এটা, ই এর মাথার উপর। সো এই রিলেশনটা পরীক্ষালব্ধ ফলাফলকে সমর্থন করে। সো এই রিলেশনটা পরীক্ষালব্ধ ফলাফলকে সমর্থন করে। তো আমরা ফাইনালি এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা ফাইনালি কি লিখতে পারি? ফাইনালি আমরা এটা সমান লিখতে পারি PZE, তারপরে আমরা 1/, আছে না 1/, জন্য একটা ইনভার্স দিব, ইনভার্স EA/RT। এবং এটাই হচ্ছে আমাদের ফাইনালি কিসের সূত্র? আরহেনিয়াসের সূত্র। তোমরা তোমাদের বই খুলে দেখো, আরহেনিয়াসের সূত্র এটা লেখা আছে। এবং আমাদের বইয়ে পিজেডকে এ লিখেছে, আমরা চাইলে পিজেড সমান এ লিখতে পারি, পিজেডকে আমাদের বইয়ে এ লেখা হয়েছে, এ লিখতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আরহেনিয়াসের সূত্রটা। আমরা অবশেষে আরহেনিয়াসের সূত্রটা প্রমাণ করেছি। সো অনেক কাহিনী করে আমরা প্রমাণ করেছি। তোমরা কি আসলে আরহেনিয়াসের সূত্রটা ফিল করতে পেরেছো? ওকে, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা ফিল করতে পেরেছো আরহেনিয়াসের সূত্রটা। আমরা তাহলে ফাইনালি আরহেনিয়াসের সূত্রটা দেখালাম। আমাদের যদি হাতে আরও সময় থাকতো আমরা আরও এগিয়ে যেতাম। আমরা বাকি পার্ট আগামী ক্লাসে পড়াবো, এরপর থেকে বাকি পার্ট আমরা আগামী ক্লাসে পড়াবো। তোমরা লিখে রাখো বাকি পার্ট কি কি আছে। বাকি পার্ট হচ্ছে আরহেনিয়াসের সমীকরণের আরও বাকি আছে। আরহেনিয়াসের সমীকরণ ডেভেলপ করেছি, তো এখানে আরও কিছু বাকি আছে, আমি লিখে দিচ্ছি বাকি কি কি আছে সেটা আগামী ক্লাস আমরা কভার করবো। আগামী ক্লাসটা তোমরা সবাই করবে। সো আমরা ফাইনালি কি পেলাম? ফাইনালি আমরা পেলাম আরহেনিয়াসের সমীকরণ থেকে কে বিক্রিয়ার হাত ধ্রুবক সমান হচ্ছে PZE⁻EA/RT। আমরা চাইলে লিখতে পারি এই পিজেডকে এ লিখতে পারি, এ দিয়ে আমাদের বইয়ে লেখা হয়েছে আরহেনিয়াস ধ্রুবক E-EA/RT। সো এটা হচ্ছে আরহেনিয়াসের সূত্র।
আগামী ক্লাসে বাকি অংশের মধ্যে থাকবে যে এখান থেকে একটা সূত্র আছে, আমরা সেটা দেখব। বাকি অংশ থেকে আরহেনিয়াসের আরেকটা সূত্র আছে, সেটা দেখব। কেসি দেখব, কেপি দেখব, আরহেনিয়াসের ম্যাথ দেখব। সো এই ব্যাপারগুলো আমরা বাকি ক্লাসে দেখব। আজকে আর সময় নেই, আজকে আমরা তোমাদেরকে ফিল দিয়ে পড়াতে গিয়ে সময় চলে গেছে। মাত্র একটা সূত্র প্রমাণ করেছি আরহেনিয়াসের, এতেই আমাদের সময় শেষ। অর্থাৎ এতটাই ডিটেলসে পড়িয়েছি বা এতটাই ফিল দিয়ে পড়িয়েছি, একটা সূত্র প্রমাণ করতে ক্লাস শেষ। বাট তারপরও আস্তে আস্তে যাও, দৌড়াদৌড়ি করার দরকার নাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালাম।